হ্যালো স্টুডেন্টস, আজ আমি নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 নিয়ে আলোচনা করব। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদুর গল্প। লেখক হলেন মনোজ দাস। দি অথর অ্যান্ড দি টেক্সট, আমাদের এই লেখক এবং পাঠ্যাংশ সম্পর্কে এখানে কিছুটা তোমাদের ইন্ট্রোডাকশন দেয়া আছে, সেটা আগে পড়ি। মনোজ দাস, who was born in 1934, is an Indian award-winning bilingual writer who writes in ওড়িয়া অ্যান্ড ইংলিশ। এই মনোজ দাস, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালে, তিনি একজন ভারতীয় পুরস্কার বিজয়ী দোভাষী লেখক, যিনি লেখালেখি করেছেন উড়িয়া এবং ইংরেজি ভাষাতে। He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস ও সংস্কৃতির উপরে নিবন্ধ লিখেছেন। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই পাঠ্যাংশটা হচ্ছে একটা সম্পাদিত সংস্করণ দাসের ছোট গল্পের, অর্থাৎ মনোজ দাসের ছোট গল্পের এটা একটা সম্পাদিত সংস্করণ, যেটা বিবৃত করছে ভোলা দাদুর সেই হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ বেশ কৌতুকপূর্ণ মজার বিভিন্ন ঘটনার কথা, যেগুলো সিন থ্রু দি আইস অফ এ ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি। একটা ছোট ছেলে যে তাকে খুবই অন্তরঙ্গভাবে চেনে, সেরকম একটা ছোট ছেলে চোখের দেখার মধ্য দিয়ে যে সমস্ত মজার কৌতুকপূর্ণ কাহিনী বা ঘটনা রয়েছে ভোলা দাদুর, সেগুলো এই গল্পটাতে কিছু বিবৃত করছে। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. এই ভোলা দাদুর সরলতা এবং অন্যমনস্কতা জুগিয়েছে এই গল্পটাতে একটা এলিমেন্ট অফ হিউমার, অর্থাৎ রসের একটা উপাদান বা রসবোধের একটা উপাদান, যেটার উপরেই এই গল্পটা প্রধানত নির্ভর করছে। এরপর আমি টেক্সটটা পড়ি, দেখো, এবং বাংলা অর্থ বলবো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিমের শেষ প্রান্তে থাকতো। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরটাকে আচ্ছাদিত করে রাখত, অর্থাৎ কুঁড়ে ঘরটাকে তাদের সেই বকুল গাছের ছায়া দিয়ে আচ্ছাদিত ছিল। ইন দি বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। এই বকুল গাছটাতে এই বাঁদরের একটা ছোটোখাটো দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এটা কিছু মনেই করতো না বা এটা নিয়ে মাথা ঘামাতো না। ওয়ান মুনলিট নাইট উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। একদিন চন্দ্রালোকিত রাত্রিতে আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দি রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দি ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু একটা জোরালো আর্তনাদ শুরু করে দিল। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকেই খুব বিস্মিত হয়ে গেল বা অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দি ফেস্টিভ্যাল।
তদন্ত করে জানা গেল বা তদন্তে প্রকাশিত হলো, রিভিল মানে প্রকাশিত হলো যে ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দি টু ফিঙ্গার্স অফ দি বয়। সেই ছেলেটি দুটো আঙুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। সে বুঝতেই পারেনি কখন ওই আঙুলগুলো ফসকে গিয়েছিল বা পিছলে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু সেই আগের মতনই চলতে শুরু করেছিল। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তারপর কেউ ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো কি সে ধরেছিল। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন। তার নাতির কথা তার মনে পড়ে গেল। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। একটা জোরালো আর্তনাদ শুরু করে দিল। মাই ফাদার চোজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দি ফেস্টিভ্যাল। আমার বাবা বেছে নিলেন দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে আমাদের দল থেকে, যাদেরকে ফের পাঠালেন ভোলা দাদুর সঙ্গে সেই উৎসবেতে। দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। বিফোর লং মানে দুটো শব্দ একসঙ্গে মানে হচ্ছে শীঘ্রই। সেই নাতিকে শীঘ্রই খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। সে একটা গরুর পেটের নিচে বেশ আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। আই রিমেম্বার এনাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার মনে পড়ে আমার বাবার বলা ভোলা দাদু সম্পর্কে অন্য একটা মজার গল্প, মজার ঘটনা। ইনসিডেন্ট মানে ঘটনা। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টিবহুল বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা wild with excitement told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা দাদু চরম উত্তেজনাতে আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলল যে সে একদল জলদস্যুকে দেখেছে। দে ওয়ার বিউরাইং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দি স্যান্ড ডিউনস অন দি সি শোর বাই আওয়ার ভিলেজ। তারা আমাদের গ্রামের পাশে সমুদ্র উপকূলে বালিয়াড়িগুলোর একটার নিচে একটা বড় বাক্স লুকাচ্ছিল বা চাপা দিচ্ছিল। বিউরি মানে অন্য জায়গায় মানে কবর দেয়, এখানে চাপা দিচ্ছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দি হিডেন ট্রেজার। সঙ্গে সঙ্গে বাবা এবং তার বন্ধুরা সেই গুপ্ত সম্পদ বা গুপ্তধনের সন্ধান করতে বা খোঁজ করতে শুরু করে দিল। ইভিনিং পাসড অন টু নাইট। সন্ধ্যা পেরিয়ে রাত্রি হলো। মুনলাইট কেম ইন থ্রু দি ক্লাউডস। সেই চাঁদের আলো বেরিয়ে এলো মেঘেদের ফাঁকে ফাঁকে। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং। একদল শিয়াল ডাকাডাকি শুরু করে দিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। মাঝ রাত্রি পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়টাতে ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে দোষ ইত্যাদি কবুল করা বা স্বীকার করা। তাহলে ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো বা কবুল করলো যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। আসলে কোনো গুপ্তধনই ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম। এটা সবই ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। যেটা সে স্বপ্নটা দেখেছিল তার সেই দুপুরে ঘুমের সময়ে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দি সুন্দরবনস। একবার ভোলা দাদু একটা ভীষণ বড় রকমের ঘটনার সম্মুখীন হয়েছিল সুন্দরবনেতে। এই অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক ঘটনা। তাহলে এই গ্রেট অ্যাডভেঞ্চার একটা খুবই দুঃসাহসিক ঘটনার সম্মুখীন হয়েছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দি ডেন্স জাঙ্গলস অফ দি সুন্দরবনস। তখনকার দিনে এই রয়্যাল বেঙ্গল বাঘেরা অবাধে ঘুরে বেড়াতো। রোম মানে ঘুরে বেড়ানো। দি ডেন্স জাঙ্গলস অফ দি সুন্দরবন, সেই সুন্দরবনে ডেন্স মানে গভীর গভীর জঙ্গলে অবাধে ঘুরে বেড়াতো।
পিপল took care to move about only in groups, particularly after sundown. লোকেরা খুব সতর্ক হয়ে ওই দল বেঁধে যাতায়াত করত, বিশেষ করে আফটার সানডাউন অর্থাৎ সূর্যাস্তের পরে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দি উইকলি মার্কেট। ভোলা দাদু সেই সাপ্তাহিক বাজার থেকে অর্থাৎ হাট থেকে সে ফিরছিল। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে প্রায় তার পিছনে 5 গজ দূরত্বের বা 5 গজের একটা দূরত্বে, হি হার্ড দি গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, সে শুনতে পেল একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা গ্র্যান্ডপা ঘুরে দেখল, অ্যান্ড ফাউন্ড দি ব্রাইট গেজ অফ দি টাইগার অন হিজ ফেস, আর দেখল সেই বাঘের একটা ঝলমলে দৃষ্টি তার মুখের উপরে পড়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, ভোলা দাদু সঙ্গে সঙ্গে একটা নিকটস্থ বট গাছে চড়ে উঠল বা উঠে গেল। দি টাইগার রোর্ড অ্যান্ড সার্কেলড দি ট্রি অ্যাবাউট 100 টাইমস, বাঘটা গর্জন করে উঠল এবং ওই গাছটার চারদিকে প্রদক্ষিণ করতে লাগলো প্রায় 100 বার। দেন ইট সেটেল ডাউন, তারপর এটা থিতু হয়ে গেল। আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে। উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, তার কাছ থেকে কিন্তু চোখগুলো না সরিয়ে অর্থাৎ ভোলা দাদুর দিকে দৃষ্টি না সরিয়েই একটা ঝোপের নিচে থিতু হয়ে গেল বা বসে পড়ল বা থিমিয়ে গেল। উইথ নাইট ফল, আর রাত্রি নামার সঙ্গে সঙ্গে দি ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, সেই জঙ্গল অন্ধকার এবং নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দি টাইগার বিটিং ইটস টেল অন দি ড্রাই লিভস, ভোলা দাদু শুনতে পাচ্ছিল সেই বাঘটা তার লেজটাকে আঁচড়াচ্ছে শুকনো পাতার উপরে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হলো। ডন ব্রোক উইথ দি কুইং অফ ডাভস, সেই ঘুঘু পাখির কুজনে বা ঘুঘু পাখির ডাকের সঙ্গে সঙ্গে ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড এ লিটল অ্যাওয়ে, একটুকু দূরে একদল লোককে একটা টিলার উপরে দেখতে পাওয়া গেল। এ মাউন্ড মানে টিলা বা উঁচু ঢিবি। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দি মাউন্ড অ্যান্ড রিকোয়েস্টেড দি ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, ভোলা দাদু সেই টিলাতে চড়ল বা টিলাতে উঠল এবং অনুরোধ করলো সেই প্রথম লোকটাকেই, যাকে সে দেখতে পেল, কিছুটা জলের জন্য, যেটা সে পান করবে বা পান করার জন্য কিছুটা জল চাইল। সেই প্রথম লোকটাকেই, যাকে সে প্রথমে দেখলো বা সেই লোকটাকে যাকে সে প্রথমে দেখতে পেল। দি ম্যান হ্যাড সিন দি টাইগার ওয়েটিং, লোকটা বাঘটাকে অপেক্ষা করতে দেখেছিল। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, সে ভীষণ অবাক হয়ে গেল বা সে ভীষণভাবে হতবাক হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিমলি ওয়াকড পাস্ট দি হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, তোমার কি গোপনীয়তা রয়েছে বা তোমার কি গোপন রহস্য রয়েছে যে তুমি সহজভাবে একটা ক্ষুধার্ত পশুকে অতিক্রম করে গেলে এবং এটা কিছুই করলো নাই। হি আস্ট ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো। দি টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং, বাঘটা আড়মোড়া ভাঙছিল। স্ট্রেচিং ইটস লিমস মানে আড়মোড়া, অনেকে ঘুমিয়ে উঠলে যে হাত পাগুলো একটু প্রসারিত করে সেগুলোকে বলে আড়মোড়া ভাঙা। সে বাঘটা আড়মোড়া ভাঙছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দি টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তারপর ভোলা দাদুর মনে পড়ে গেল বাঘটার কথা এবং সে এটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা দাদু প্রায় ভয়ে জ্ঞান হারাতে বসেছিল। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি ফিরে গেল।
হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে, হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দি এজ অফ 95। ভোলা দাদু আমাদের ছেড়ে চলে গেল চিরকালের মতো একদিন সকালে 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের স্ত্রী খুব কান্নাকাটি করেছিল বা খুব বিলাপ করেছিল। সি সেড উইথ এ সাই, সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিল, দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, বৃদ্ধ লোকটা অবশ্যই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তাহলে তোমাদের বোল্ড লেটারে ওয়ার্ডগুলো স্যান্ডিউন মানে বালিয়াড়ি বাংলায় বলেছি, স্মল হিলস অফ স্যান্ড ফর্মড বাই দ্য উইন্ড, অর্থাৎ বালিয়াড়ি বলতে কি না বাতাসের দ্বারা গঠিত বালির যে ছোট ছোট টিলা বা পাহাড়ের মতন সেগুলোকে বলা হয় বালিয়াড়ি। বিয়াল্ডার মানে কনফিউজ অর্থাৎ হতবাক হয়ে যাওয়া। এবার দেখো এক্সারসাইজ 1, টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। খুব সহজ এগুলো, এখানে যে 4টে করে অল্টারনেটিভ দেওয়া রয়েছে অর্থাৎ বিকল্প উত্তরগুলো থেকে সঠিকটা বেছে নিতে হবে এবং যেটা পাশে দেখো একটা করে বক্স রয়েছে এবং যেটা সঠিক হবে সেটা পাশে সেই বক্সে টিক চিহ্ন দেবে। বাকিগুলো কিন্তু বারবার বলছি কিছু করবে না, সেগুলো ফাঁকা থাকবে। আমি দেখো এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে ইন দি বকাল ট্রি দেয়ার লিভড, অর্থাৎ বকুল গাছে কী বাস করতো না মাংকিস, বাঁদর, তাহলে এখানে টিক মার দিলে। অন দি ওয়ে ব্যাক ফ্রম দি ফেস্টিভ্যাল, সেই উৎসব থেকে ফেরার পথে ভোলা গ্র্যান্ডপা টাইডলি হেল্ড অন টু দি 2 ফিঙ্গার্স অফ হিজ, কার 2টো আঙুল ধরেছিল না তার গ্র্যান্ডসন অর্থাৎ নাতি, মানে এখানে টিক মার দিলে। এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বিউরাইং, কী চাপা দিচ্ছিল না সেই জলদস্যুর দলটা অর্থাৎ একটা লার্জ বক্স, তাহলে প্রথমেই রয়েছে এখানে টিক মার দিলে। তারপরে দেখো ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দি, কোথা থেকে না উইগলি মার্কেট, এখানে উইগলি মার্কেট এখানে টিক মার দিলে। তারপর দেখো ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দি এজ অফ, কত বছর বয়সে মারা গিয়েছিল না অবশ্যই 95 টিক মার দিলে। এরপরে এক্সারসাইজ 2, এখানে বলেছে দেখো অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ 15টা শব্দের মধ্যে উত্তর দিবে। তো 15টা শব্দ মানে তোমরা চেষ্টা করবে 15টা শব্দের মধ্যে 2-4টে কম বেশিতে কিছু এসে যাবে না, এবং এটা কিন্তু একটা সেন্টেন্সও দিতে পারো একটা বেশিও দিতে পারো, তবে শব্দ লিমিটটা 15টার মধ্যে থাকবে, কারণ এগুলো সাধারণত 1 নম্বর করেই থাকে। যাই হোক, তবে আমি দেখো কি বলেছি, প্রথমে প্রশ্নটা দেখো আগে, যে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, কখন ভোলা দাদু একটা তীক্ষ্ণ আর্তনাদ জুড়ে দিল। তোমাদের অবশ্যই এখানে একটা লাইন আছে দেখো, কখন আর্তনাদ তীক্ষ্ণ আর্তনাদটা জুড়ে দিল। এইখানে দেখো যে এই যে হি রিমেম্বার দি গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড, অর্থাৎ দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তাহলে ওটাকে আমি একটু সাজিয়ে লিখলাম যে হোয়েন ভোলা গ্র্যান্ডপা রিয়েলাইজ, যখন ভোলা দাদু বুঝতে পারলো যে হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন, সে তার নাতিকে হারিয়েছে, হি লেট আউট এ লাউড ওয়েল, সে একটা তীক্ষ্ণ আর্তনাদ জুড়ে দিল। খুব সোজা দেখা যায়। এবং লাইনগুলো এখানে তোমরা সবসময় কিন্তু প্রশ্নের শব্দগুলো সেগুলো কোন টেন্সে আছে দেখো সেই অনুযায়ী সাজাও, আর এর উত্তরটা অবশ্যই ওই প্যাসেজের মধ্যে রয়েছে, সেই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। তারপরে দেখো হোয়ার হ্যাড দি গ্র্যান্ডসন ফাউন্ড এ কসি শেল্টার, কোথায় সেই নাতি একটা বেশ আরামদায়ক আশ্রয় বেছে নিয়েছে, তোমরা জানো সেই একটা গরুর পেটের নিচে। তো সেটা এইখানেই আছে দেখো, একবার হুবহু এইরকম লিখে দিলে যে হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, তাহলে সেটাকে আমি দেখো এরকম লিখে দিয়েছি যে দি গ্র্যান্ডসন, হিটা আমি তো আগে নাউন না ব্যবহার করলে প্রোনাউন করব না, তাহলে দি গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, আন্ডার এ কাউজ বেলি। ঠিক সেই রকমভাবেই ওই বইটাতে যেমন রয়েছে ওইভাবেই সাজানো আছে। তারপরে দেখো এটাও তোমরা পাবে একদম প্যাসেজের মধ্যে উত্তর রয়েছে যে হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দি ফার্স্ট ম্যান হি স অন দি মাউন্ট, সেই উঁচু টিলাতে যে লোকটাকে প্রথমে সে দেখলো তাকে কি অনুরোধ করেছিল, তোমাদের নিশ্চয়ই গল্পটা পড়ে মনে পড়ছে যে একটু জল খাওয়ার জন্য। তাহলে এই যে দেখো যে ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দি মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দি ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তাহলে ওটা কি তুমি এইভাবে লিখলে যে ভোলা গ্র্যান্ডপা, একদম হুবহু লাইনটা যেমনটি আছে আমি একবারে লিখে দিয়েছি দেখো,
যে ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দি মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দি ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। একবারে ওই লাইনটা হুবহু তোলা আছে। তারপরে দেখো পরের প্রশ্নটা উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডাইড। এটা তোমাদের নিশ্চয়ই লাস্টে তোমার মনে পড়ছে যে এই যে দেখো, হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তাহলে এটা কি না, ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80-year-old, 80-year-old হোয়েন হি ডাইড। ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80-year-old হোয়েন হি ডাইড। এবার দেখো এক্সারসাইজ 3টা, এখানে বলেছে যে তোমাদের প্রশ্নগুলো উত্তর লিখবে 25টা শব্দের মধ্যে। বলা থাকে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টা শব্দের মধ্যে লিখবে এবং এটারও উত্তর তোমার প্যাসেজের মধ্যেই পাবে। খুব সোজাই উত্তরগুলো ওখানে সব রয়েছে। দেখো, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দি স্যান্ড ডিউন্স। কেন সেই বালিয়াড়িতে যে আসলে গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি, তার কারণটা একটা তোমরা জানো, তোমার গল্পটা পড়লেই মনে পড়ছে যে ভোলা দাদু বললো এটা সবই তার দুপুরে দেখা একটা স্বপ্ন। তাহলে সেইটা এইখানে দেখো, এই যে লাইনটা দেখো, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এটা কি সুন্দর করে সাজিয়ে লিখে দিলে যে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার বিকজ ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। একবারে যেমনভাবে রয়েছে সেইভাবেই এটা সাজানো আছে শুধু। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নটা উত্তরও ওইভাবেই তোমরা সাজিয়ে লিখে দাও যে হোয়াট ডিড দি টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দি বেনিয়ান ট্রি। সে বটগাছটা উঠে যাওয়ার পরে বাঘটা কী করলো তোমার মনে পড়ছে যে সে গর্জন করে প্রায় 100 বার সে ঘুরতে লাগলো। দেখো, দি টাইগার রোড অ্যান্ড সার্কেল দি ট্রি অ্যাবাউট 100 টাইমস। তাহলে ওইটা কি তোমরা এইভাবে লিখো যে দি টাইগার রোড অ্যান্ড সার্কেল দি ট্রি অ্যাবাউট 100 টাইমস। দেন তারপরে কী করলো না, দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। একেবারে লাইনগুলোই হুবহু রয়েছে, শুধুমাত্র আমি একটু কিছু কিছু ক্ষেত্রে ইনডাইরেক্ট করে পার্সনগুলো চেঞ্জ করেছি। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। তারপরে প্রশ্নটার উত্তরও এখন দেখো, এখান থেকে লাইন তুলেই করতে পারবে। এবারে বলেছে দেখো, হোয়াট ওয়াজ দি রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। তাহলে এইটা দেখো একবারে শেষের দিকে রয়েছে, এই যে সি সেড উইথ এ সাই দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ। তাহলে ওইটাকে এরকমভাবে আমি বলে দিচ্ছি যে অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপাস ডেথ, সেই ভোলা দাদু মৃত্যু সম্পর্কে হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী কি বলেছিল, যেমনটি এখানে লাইনটা আছে হুবহু সেরকমভাবে একবারে এরকম কোটেশন মার্কের মধ্যে লিখে দাও। হিজ ওয়াইফ সেড উইথ এ সাই, ওখানে যেমনভাবে আছে দেখো, কমা দিলে কোটেশন শুরু করে দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। তাহলে তোমাদের এরকম লাইন তুলে লিখতে মোটেই অসুবিধা হবে না, কারণ তোমরা শুধু একটু সাজিয়ে দাও, টেন্সটা খেয়াল করে সাজিয়ে দাও, তাহলেই লিখলেই হবে। এবারে দেখো অ্যাক্টিভিটি 4-এ এখানে ন্যারেশন চেঞ্জ করবে। চেঞ্জ দি মোড অফ ন্যারেশন অফ দি ফলোয়িং সেন্টেন্সে। তোমরা ন্যারেশন চেঞ্জের আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ন্যারেশন চেঞ্জের ভিডিওটা দেখবে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। সেখানে ডিটেলস আমি বলে দিয়েছি, ন্যারেশন চেঞ্জ করা উদাহরণ সহ সমস্ত সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার প্রসেসটা বলেছি। এখানে এগুলো উত্তরগুলো শুধু আমি একটু বলে দিলাম, সঙ্গে তোমাদেরকে একটু বুঝিয়েও বলে দিচ্ছি। দেখো প্রথমে আছে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড। বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, বুলবুলি তার বন্ধুকে বলল, উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে। তাহলে আমরা এটা জানি, এটা প্রশ্নবোধক, এটা হ্যাঁ বা না দিয়ে তাহলে আমি সেইভাবে করলাম। দেখো যে বুলবুলি আস্ট হিজ ফ্রেন্ড, তাহলে হ্যাঁ বা না দিয়ে ইফ বা ওয়েদার দিয়ে শুরু করব। বুলবুলি আস্ট হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম, এবার এখানে পাস্ট টেন্স থাকার জন্য এখানে পাস্ট টেন্স, তাহলে হি উড কাম। এবারে টুমরো থাকলে দি নেক্সট ডে হয়, দি নেক্সট ডে করে দিলাম। তারপরে দেখো পৌলমি শেষ আই অ্যাম ফাইন, খুব সোজা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে আমরা এর টেন্সে কোনো পরিবর্তন করব না, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে মানে পৌলমি শেষ দ্যাট সি ইজ ফাইন। তাহলে সেরকম বলে দিলে যে পৌলমি শেষ দ্যাট সি ইজ ফাইন, পৌলমি শেষ দ্যাট
সি ইজ ফাইন। তারপরে দেখো দি টিচার সেড টু দি স্টুডেন্টস কিপ কোয়াইট, তাহলে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললেন কিপ কোয়াইট, চুপ করো, তার মানে নিশ্চয়ই অর্ডার করবেন, কারণ এটি ইম্পারেটিভ সেন্টেন্স এই আমার রিপোর্টেড স্পিচটা। তাহলে এখানে সেইভাবে বলে দি টিচার অর্ডার দি স্টুডেন্টস টু কিপ কোয়াইট, দি টিচার অর্ডার দি স্টুডেন্টস টু কিপ কোয়াইট। এইভাবে যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ম আছে, তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে ন্যারেশন চেঞ্জে। তারপরে দেখো দি মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু, তাহলে এই রিপোর্টের স্পিচটা অপটেটিভ সেন্টেন্সে আছে, তার মানে মা আমাকে বললেন তোমার স্বপ্ন সত্যি হোক, তাহলে মা ইচ্ছা করলেন যে আমার স্বপ্ন যাতে সত্যি হয়, তাহলে সেরকমভাবে তোমরা এখানটা করলে যে মাই মাদার উইশড দ্যাট, আমার মা ইচ্ছা করলেন যে মাই ড্রিমস মাইট কাম ট্রু, মাই ড্রিমস মাইট কাম ট্রু। তারপরে দেখো দি স্টুডেন্টস সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দি ফিল্ড, ছাত্ররা বলল স্যার দয়া করে আমাদেরকে মাঠে খেলার অনুমতি দিন, তাহলে একটু খুব রেসপেক্ট করে বললেন টিচারকে যে তারাকে যেন মাঠে খেলতে দেওয়া হয়। তাহলে এটা সেইভাবে করো যে দি স্টুডেন্টস, দেখো দি স্টুডেন্টস রেসপেক্টফুলি, একটু শ্রদ্ধা সহকারে রিকোয়েস্টেড, মানে যেহেতু প্লিজ আছে তাহলে অবশ্যই রিকোয়েস্টেড করবে, রিকোয়েস্টেড দেয়ার টিচার, তাহলে তাদের শিক্ষক মহাশয়কে অনুরোধ করলো ছাত্ররা টু অ্যালাউ দেম, তাদেরকে অনুমতি দিতে টু প্লে ইন দি ফিল্ড, মাঠে খেলার জন্য। তাহলে স্যার থাকার জন্য এইভাবে রেসপেক্টফুলি করলে, আর প্লিজ যেহেতু রয়েছে রিকোয়েস্টেড করলে দেয়ার টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দি ফিল্ড। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে না, ইন ইচ অফ দি সেন্টেন্সেস অফ দি ফলোয়িং প্যাসেজ, এই যে নিচের প্যাসেজটা রয়েছে তার প্রত্যেকটা বাক্যে কিছু আর্টিকেল প্রিপোজিশন যেগুলো ব্যবহার করা হয়েছে ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, মানে সঠিকভাবে ব্যবহার করা হয়নি, ভুল আছে, আন্ডারলাইন দেম, সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, এবং অ্যান্ড রিপ্লেস দেম উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স, আর সেগুলোর পরিবর্তে সঠিকটা বসাতে হবে। তাহলে দেখো অন অ্যান উইন্টার তো কখনোই হয় না, কারণ ডব্লু তো এখানে মোটেই ভাওয়েল নয়, তাহলে অবশ্যই আমি এখানে দেখো করে দিলাম যে অন এ উইন্টার করবে, কখনোই এটা অন অ্যান তো উইন্টার করা যাবে না, তোমরা বুঝতেই পারছো। তাহলে অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রড এ বোট, ইট ওয়াজ এ মুনলি নাইট ফুল অন স্টার হয় না, অর্থাৎ তারকা খচিত মানে তারাই পূর্ণ রাত্রি, চন্দ্রালোকিত রাত্রি, তাহলে এটা ফুল অফ হবে, ফুল অফ স্টার্স। তারপর দি বোট ওয়াজ অ্যাঙ্কার্ড, এখানে দেখো আপ এ গ্রেট রিভার, একটা বিশাল নদীতে, তাহলে কখন বিশাল নদীতে নৌকাটাকে নঙ্গর করা হয়েছিল, তো এইটা আপ তো কখনো হতে পারে না, ইন এ গ্রেট রিভার করবো, তাহলে ইন এ গ্রেট রিভার। তারপর দেখো আই ওয়াজ থ্রিল টু সি, বলছে টু সি এ বিউটি অফ নেচার, এ বিউটি তো হয় না, প্রকৃতির একটা সৌন্দর্য তো একটা দুটো করে গোনা যায় না, তাহলে প্রকৃতির সৌন্দর্য মানে দি বিউটি করব, অবশ্যই দি বিউটি অফ নেচার। এবারে দেখো এক্সারসাইজ 6, এখানে বলেছে একটা রাইটে ডায়ালগ, একটা কথোপকথন লিখতে হবে, ডায়ালগ লিখতে হবে উইদিন 100 ওয়ার্ড, 100 শব্দের মধ্যে, অন দি নিড টু ব্যান দি ইউজ অফ অ্যানিমালস, এটা ভালো করে খেয়াল করো কিসের উপরে লিখতে হবে, দি নিড প্রয়োজনীয়তা, টু ব্যান নিষেধাজ্ঞা জারি করা, দি ইউজ অফ অ্যানিম্যালস প্রাণীদেরকে ব্যবহার করা, লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স এই বাঘ সিংহের মতো প্রাণীদেরকে ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজনীয়তার উপরে একটা ডায়ালগ লিখতে হবে, যেটা ওই বাঘ সিংহগুলোকে অ্যাজ সার্কাসের আকর্ষণ হিসাবে ব্যবহার করা হয়, সেই বাঘ সিংহের মতো প্রাণীদেরকে যাতে ব্যবহার না করা হয় তার উপর একটা নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা রয়েছে, এর উপরে একটা ডায়ালগ করতে হবে। এটা ধরো দু বন্ধুর মধ্যে ডায়ালগটা হতে পারে, যেটা একটা ক্রিমিনাল অফেন্স ল এগেনস্ট সার্চ, মানে এই পয়েন্টগুলোর উপর তোমরা ভিত্তি করে লিখবে। তাহলে দেখো মোটামুটি এরকমভাবে একটা হেডিংটা দেওয়া দরকার আছে, কারণ কিসের উপরে তোমার ডায়লগটা সেটা কিন্তু অবশ্যই এরকমভাবে হেডিং দেবে। আমি যেমন হেডিংটা দিয়েছি, যদিও হেডিংটা খুবই বড়, কিন্তু বড় হলেও এরকম আন্ডারলাইন করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে, কিন্তু তোমার একটা হেডিং দিতে হবে কিসের উপর ডায়লগটা করছো, সেটা তো একটা হেডিং দরকার। তাহলে এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস, দুজন বন্ধুর মধ্যে একটা ডায়ালগ বা কথোপকথন হচ্ছে, অন দি নিড টু ব্যান দি, ওখানে দেখো সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটাই আমি তুলে দিয়েছি, অন দি নিড টু ব্যান দি ইউজ অফ অ্যানিম্যালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশনস। তাহলে যেহেতু হেডিংয়ের পর আমি ফুল স্টপ দেবো না। এরপরে দেখো এখানে দুজন কাল্পনিক বন্ধুর নাম এখানে ব্যবহার করেছি আমি। দেখো প্রথমে অসিত বলছে
হ্যালো অমল, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? ইজ এভরিথিং ওকে? সব কিছু ঠিকঠাক আছে তো, বা সব ঠিক আছে তো? অমল বলছে ইয়েস, এভরিথিং ইজ ফাইন। অমল বলছে হ্যাঁ, সবই ঠিক আছে। আই ভিজিটেড এ সার্কাস শো উইথ মাই পেরেন্টস। আমার বাবা মায়ের সঙ্গে একটা সার্কাস শোয়ে গিয়েছিলাম। উই এনজয়েড দি সার্কাস শো ভেরি মাচ। দারুণ উপভোগ করলাম সার্কাস শোটা। সাম অ্যানিম্যালস Some animals like tigers, elephants and lions performed some extraordinary stunts. কিছু প্রাণী যেমন বাঘ, হাতি এবং সিংহ অসাধারণ সব স্টান্ট বা চমকদার ভেলকি দেখিয়েছিল। বাট আই ফেল্ট সরি ফর দেম। কিন্তু আমার তাদের জন্য খুব দুঃখ হচ্ছিল। অসিত বলছে হোয়াটস দ্য ম্যাটার? ব্যাপারটা কি? টেল মি ফ্র্যাঙ্কলি, আমাকে পরিষ্কার করে বলো না। তখন অমল বলছে ইট সিম টু মি, আমার কাছে মনে হয়েছিল দ্যাট দি অ্যানিম্যালস পারফর্মড দি ট্রিক্স অনলি ফর ফিয়ার অফ ভায়োলেন্ট পানিশমেন্ট বাই দেয়ার মাস্টার। আমার কাছে মনে হয়েছিল এই প্রাণীগুলো যে তাদের সেই ভেলকিবাজি দেখিয়েছিল সেটা কেবলমাত্র তাদের প্রচণ্ড মাস্টারদের দ্বারা, মানে তাদের প্রভুদের দ্বারা প্রচণ্ড শাস্তির ভয়ে এটা দেখাচ্ছিল। সাম অ্যানিমালস ইভিন লুকড কোয়াইট ফ্রেল অ্যান্ড সিক। কিছু প্রাণীকে দেখাচ্ছিল খুবই একবার দুর্বল এবং অসুস্থ দেখাচ্ছিল। অসিত বলছে টু ফোর্স অ্যানিমেলস টু পারফর্ম ট্রিক্স ইজ এ ক্রিমিনাল অফেন্স। এই যে প্রাণীদেরকে জোর করা তাদের এরকম ট্রিক বা ভেলকিবাজি দেখানোটা, এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স বা শাস্তিযোগ্য অপরাধ। দে হ্যাভ অলসো রাইট টু লিভ ফ্রিলি। তাদেরও অধিকার আছে একটা স্বাধীনভাবে বেঁচে থাকার। গভর্নমেন্ট শুড ব্যান দি ইউজ অফ অ্যানিম্যালস অ্যাজ সার্কাস অ্যাট্রাকশান। গভর্নমেন্ট বা সরকারের উচিত এই সার্কাসের অ্যাট্রাকশান হিসাবে, সার্কাসের আকর্ষণ হিসাবে এসব প্রাণীদেরকে ব্যবহার করা উপরে নিষেধাজ্ঞা জারি করা উচিত। অমল বলছে উই অল শুড ট্রিট দেম কাইন্ডলি। আমাদের সকলেরই উচিত তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। উই মাস্ট প্রোটেক্ট দেম টু প্রোটেক্ট আওয়ার সেলফস। আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব, নিজেদেরকে রক্ষা করার জন্য তাদেরকে অবশ্যই রক্ষা করব। ওয়েল, উইল ডিসকাস মোর লেটার। ঠিক আছে, এই নিয়ে আমরা পরে আরও আলোচনা করব। সি ইউ লেটার, পরে দেখা হবে। অসিত বলছে ওকে বাই। কারণ একটা জিনিস মনে রাখবে, এখানে 100 শব্দের মধ্যে বলছে, তাতেই কয়েকটা শব্দ 100 থেকে বেশি আছে। তো তোমরা মানে 100 শব্দের মধ্যেই চেষ্টা করবে, এবং ডায়লগটা যাতে করে ডায়লগ বা রাইটিং তোমাদের সাধারণত 100 শব্দের মধ্যেই পড়ে, সেই 100 শব্দের মধ্যেই এগুলো লেখার চেষ্টা করবে। আমি লেখার চেষ্টা করেছি, দু একটা বেশি আছে। এরপর দেখো এক্সারসাইজ 7টা বলছে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস। ওই 100 শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে ইউজিং দি গিভিন হিন্টস। নিচে দেওয়া এই হিন্টসগুলো বা পয়েন্টগুলো দিয়ে গিভ এ টাইটেল টু দি স্টোরি। এই স্টোরি লেখার একটা ভিডিও দেয়া আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিভাবে স্টোরি লিখতে হয় অবশ্যই সেটা দেখে নেবে তোমরা, তাহলে আরও ভালো বুঝতে পারো। আমি এখানে সাধারণত এর উত্তরটা কীরকম হতে পারে বা কীরকমভাবে এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে লেখা যেতে পারে আমি সেটা বলছি। দেখো বলছে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস। তোমরা সেই বাসে করে যে একটা শিক্ষামূলক ভ্রমণ, তার সেখান থেকে ফিরছিলে, নাইট জার্নি, রাত্রে ভ্রমণটা হচ্ছিল বা রাতে ফিরছিলে তোমরা। সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে একটা ব্রেকডাউন বা গাড়িটা বিপদে পড়ে গেল বা বিপদের সম্মুখীন হলো, বা গাড়ির কোনো কিছু অসুবিধায় হয়ে গেল, গাড়িটা থেমে গেল। টায়ার্স পাংচার, সে টায়ার পাংচার বা টায়ার আমরা যেটা বলি লিক হয়ে যাওয়া, টায়ারে কোথাও ফুটো হয়ে গেছে বা কোথাও হয়তো ছিদ্র হয়ে গেছে। হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স অ্যাট এ লোনলি প্লেস। প্রায় একটা নির্জন জায়গায় 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে অপেক্ষা করতে বাধ্য হলে। টায়ার্স ফিক্স, তারপর টায়ারগুলো ঠিক করা হলো, ব্যাক হোম, বাড়ি ফিরলে। এবারে এটাকে একটা গল্পের আকারে তোমাদের লিখতে হবে। তাহলে প্রথমে একটা অবশ্যই টাইটেল লিখতে হবে। দেখো আমি এখানে একটা টাইটেল এইভাবে করেছি যে এটা কিসের না একটা রাত্রিতে যে জার্নি বা নাইট জার্নি, রাত্রি ভ্রমণের একটা স্কারি এক্সপিরিয়েন্স, মানে ভীতিজনক বা ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখানে স্কেয়ার মানে ভয় পাওয়া, আবার তার থেকে স্কারি, SCARY হবে, স্কেয়ারি আর কি উচ্চারণ করে, স্কেয়ারি এক্সপিরিয়েন্স অফ নাইট জার্নি, একটা সেই রাত্রি ভ্রমণের একটা ভীতিজনক অভিজ্ঞতা। এবার দেখো এটা একটু সাজাতে হবে মোটামুটি গল্পটাকে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে। পয়েন্ট কিন্তু একটাও বাদ দেওয়া চলবে না কোনো রাইটিংয়ে, সেই পয়েন্টগুলোকে অবশ্যই কভার করতে হবে, তার সঙ্গে তোমাকে এক্সট্রা কিছু পয়েন্ট যোগ করতে হবে।
না হলে পুরো রাইটিংটাকে রেডি করা যাবে না। এ ফিউ মান্থস এগো, কয়েক মাস আগে, উই, এখানে কমাটা খেয়াল করবে, দি স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10, নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ওয়েন্ট অন অ্যান এডুকেশনাল এক্সকারশন টু পুরী, পুরীতে একটা শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলাম। উই হায়ারড এ লাক্সারি কোচ বাস, আমরা একটা লাক্সারি বাস বা বিলাসবহুল বাস ভাড়া করেছিলাম ফর দি পারপাস, সেই উদ্দেশ্যে। উই সেফলি রিচ দি স্পট, ওই জায়গাটাতে আমরা নিরাপদে পৌঁছেছিলাম। অ্যান্ড ভিজিটেড দি ওর্থ সিইং প্লেসেস, এবং দ্রষ্টব্য স্থানগুলোকে দেখেছিলাম বা দ্রষ্টব্য স্থানগুলো বেরিয়েছিলাম। বাট হোয়াইল রিটার্নিং ফ্রম দি এক্সকারশন, কিন্তু যখন আমরা ওই ভ্রমণ থেকে ফিরছিলাম, উই এক্সপিরিয়েন্সড এ নাইট মেয়ার অন দি ওয়ে, রাস্তায় আমাদের একটা দুঃস্বপ্নের সম্মুখীন হতে হলো। ইট ওয়াজ অ্যাবাউট 1 o'clock অ্যাট নাইট, এটা প্রায় রাত্রি 1টা। হোয়েন দি বাস সাডেনলি ব্রোক ডাউন ইন দি মিডল অফ দি রোড, হঠাৎ করে যখন বাসটা গোলমাল হয়ে গেল বা বাসটা থেমে গেল ইন দি মিডল অফ দি রোড, রাস্তার মাঝখানে। এ ফ্রন্ট টায়ার গট পাংচার্ড, সামনের একটা চাকা পাংচার হয়ে গেল। অ্যান্ড দি বাস ওয়াজ অ্যাবাউট টু ওভারটার্ন, অ্যান্ড দি বাস ওয়াজ, এবং বাসটা প্রায়, অ্যান্ড দি বাস ওয়াজ অ্যাবাউট টু ওভারটার্ন, প্রায় বাসটা উল্টে যেতে বসেছিল। উই গট এ ন্যারো এস্কেপ, আমরা খুব অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। দি ড্রাইভার সেড, ড্রাইভার বলল দ্যাট উই হ্যাড টু ওয়েট ফর অ্যাটলিস্ট 2 hours বিফোর রিপেয়ারিং অ্যান্ড ফিক্সিং দি টায়ার্স, এই টায়ারগুলো লাগানো বা মেরামত করার আগে অন্তত পক্ষে আমাদেরকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবেই। উই হ্যাড নাথিং টু ডু বাট ওয়েট অ্যাট এ লোনলি প্লেস, আমাদের আর ওই একটা নির্জন জায়গা অপেক্ষা করা ছাড়া আর কিছুই ছিল না। পিচি ডার্কনেস এনগাফট, খেয়াল করে ENGULFED, এনগাফট মানে গ্রাস করলো দি হোল এরিয়া, অর্থাৎ ঘুটঘুটে অন্ধকার পুরো এরিয়াটাকে গ্রাস করলো। ফ্রিকুয়েন্ট হাউলিং অফ জ্যাকালস অ্যান্ড হুটিং অফ আউলস মেড দি অ্যাটমসফিয়ার ইরি, এই ঘন ঘন শিয়ালের ডাক এবং পেঁচার ডাক ওই পরিবেশটাকে একটা ভৌতিক করে তুলেছিল। উই স্পেন্ট দি মুমেন্টস উইথ গ্রেট টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, আমরা মুহূর্তগুলো প্রচণ্ড ভয় এবং উদ্বিগ্নতার মধ্যে কাটাচ্ছিলাম। উই কার্সড দি বাস অ্যান্ড আওয়ার ফেট, আমরা বাসটা এবং আমাদের কপালকে দুষলাম বা কপালকে অভিশাপ দিলাম। হাওয়েভার, যাই হোক, দি টায়ার্স ওয়ার ফিক্সড সামহাও, টায়ারগুলো কোনো না কোনোভাবে বা যা হোক করে লাগানো গেল। উই গট ব্যাক হোম, আমরা বাড়ি ফিরলাম। অ্যান্ড হ্যাড এ সাই অফ রিলিফ, এবং একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। যাই হোক, তোমাদের এরকমভাবে গল্পটা কিভাবে লিখবে, আমি একটা গল্পের ভিডিও আছে তাতে দেখবে। আর মোটামুটি এখানে এরকম পয়েন্টের উপর ভিত্তি করে এই গল্পটা তোমাদেরকে তৈরি করে দিলাম। এবারে এই লেসেনটা আশা করা যায় তোমরা একদম সমস্ত অ্যাক্টিভিটির উত্তর যেহেতু আমি করে দিয়েছি, অসুবিধা হওয়ার কথা নয়। কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখলে তোমরা এতক্ষণ ধৈর্য ধরে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।